তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দেওয়ার কথা ভাবছো বা রেলের ফর্ম ফিল আপ করেছো এবং ভাবছো স্যার আমি সায়েন্সটা পড়বো না, তাহলে কিন্তু হবে না। কারণ রেলের প্রত্যেকটা পরীক্ষায় সায়েন্সের কিন্তু একটা ভালো ওয়েটেজ রয়েছে, অনেক প্রশ্ন কিন্তু সায়েন্স থেকে দেয়। তো আজকের ক্লাসের মধ্যে আমরা সায়েন্স থেকে বিগত বছরে আসা রিসেন্ট পরীক্ষায় আসা 2025-26 আরআরবি যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো সলভ করব। শুধু সলভ করব না, এই প্রশ্নের পিছনে থাকা আমরা কনসেপ্টও জানবো। তো চলো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখে নাও, স্ক্রিনে রয়েছে আরআরবি গ্রুপ ডি 22/12/2025, মানে 2025-এর ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছে আরআরবি গ্রুপ ডি তার প্রশ্ন এটা। বলেছে স্ত্রী জননতন্ত্রের ডিম্বাণুর সঠিক চলাচলের পথটা কিরকম হয়। দেখো এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আমাদের স্ত্রী জননতন্ত্র সম্পর্কে জানতে হবে। দেখো একটা স্ত্রী জননতন্ত্রের ছবি তোমরা জানো। এই স্ত্রী জননতন্ত্রের মধ্যে আমরা জানি যে দুই সাইডে দুটো ডিম্বাশয় রয়েছে এবং এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। এবং তোমরা মনে রাখবে এই বাম সাইডের ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু নিঃসরণ হয় বা যে মাসে বাম সাইডের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয় সেই মাসে কিন্তু ডান সাইডের ডিম্বাশয়টা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আবার ঠিক পরের মাসে কি হয়, ডান সাইডের ডিম্বাশয়টা সক্রিয় হয়ে যায়, বাম সাইডের ডিম্বাশয়টা কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তখন আবার ডান সাইডের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। তার মানে প্রত্যেক মাসে একবার এই বাম পক্ষ একবার ডান পক্ষ সক্রিয় হয়, সেখান থেকে ডিম্বাণু নিঃসরণ হয়। এবং এই ডিম্বাণুটা নিঃসরণ হয়ে ডিম্বাণু মনে করো এই বাম পক্ষ থেকে নিঃসরণ হলো, এটা নিঃসরণ হয়ে কোন দিকে যায় না এই ডিম্ব নালী, যাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে চলে আসে এবং এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই শুক্রাণু প্রবেশ করে। শুক্রাণু প্রবেশ করে এখান থেকে এবং শুক্রাণু আর এই ডিম্বাণুর মিলনে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয় ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালীর মধ্যে। এবং এখানে তখন কি তৈরি হয় না জাইগোট তৈরি হয়। এই জাইগোট তৈরি হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণুর মিলনে। যখন জাইগোট তৈরি হচ্ছে এই জাইগোটটা কোথায় চলে যায়, এই জাইগোটটা চলে যাচ্ছে আমাদের জরায়ুর মধ্যে। কোথায় জরায়ু রয়েছে, এই যে জরায়ু রয়েছে ঠিক পিছন দিকে, তাহলে এই জাইগোটটা চলে যাচ্ছে জরায়ুর মধ্যে এবং জরায়ুর মধ্যে গিয়ে সেখানে কি তৈরি করছে, এমব্রায়ো তৈরি করছে। এমব্রায়ো মানে ভ্রূণ তৈরি করছে এবং ভ্রূণ থেকে কি হচ্ছে, সন্তান সন্ততির জন্ম হচ্ছে। তাহলে স্ত্রী জননতন্ত্র সম্পর্কে আমরা যদি বলি তাহলে প্রথমে কোথায় কি হয় দেখো, প্রথমে ডিম্বাশয়, তারপর যোনি, তারপর জরায়ু না, জরায়ু ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব না, ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব, তারপরে জরায়ু, একদম অপশন নাম্বার সি। ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হলো, তারপরে সেটা ফ্যালোপিয়ান টিউবে গেল, তারপরে সেটা জরায়ুর মধ্যে গেল, অপশন নাম্বার সি। তাহলে পেয়ে গেলাম আমরা যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হলো, ফ্যালোপিয়ান টিউবে গেল, ফ্যালোপিয়ান টিউবে জাইগোট উৎপন্ন হলো, সেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটলো এবং সেটা চলে গেল কোথায়, জরায়ুর মধ্যে এমব্রায়ো তৈরি করলো, সেখান থেকে ভ্রূণ তৈরি হলো। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে তামা বা কপার দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হলে কি রঙের প্রলেপ পড়ে যায়। দেখবে তামার কোনো জিনিস থাকলে অনেকদিন রেখে দিলে পারে সবুজ সবুজ ছোপ পড়ে যায়। তো উত্তর তো আমার এখানে সবুজ হয়ে যাবে। এবার এই সবুজ ছোপটা পড়ে যাচ্ছে তার কারণ কি, তার কারণ দেখো এখানে একটা বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে, কপার বা তামা বায়ুর অক্সিজেন রয়েছে তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে এবং জলের সঙ্গে রিয়াকশন করে। রিয়াকশন করে কি তৈরি করে, একটা যৌগ তৈরি করে যার নাম বেসিক কপার কার্বনেট। বেসিক কপার কার্বনেট নামটা পড়ে রাখবে। এই বেসিক কপার কার্বনেটের কারণের জন্য সবুজ রং কিন্তু ধারণ করে। অনেক দিন তোমরা দেখবে তামার জিনিসপত্র, পিতলের জিনিসপত্র যার মধ্যে কপার আছে, কপার বা কপারের সংকর ধাতুগুলো তার মধ্যে কি হচ্ছে, সবুজ রঙের ছোপ পড়ছে, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। দেওয়া আছে একটা ধাতব পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। একটা ধাতব পরিবাহীর রোধ কখন বৃদ্ধি পাবে। আমরা সাধারণত জানি যে যারা ধাতব পরিবাহী হয় তাদের ক্ষেত্রে রোধ কম হয়, রেজিস্ট্যান্স কম হয়। রেজিস্ট্যান্স কম হওয়ার জন্যই তো তার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে। তাহলে রোধ কম হচ্ছে, কিন্তু রোধ বৃদ্ধি পাচ্ছে কখন, রোধ বৃদ্ধি পাচ্ছে যখন তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বেড়ে গেলে কি হচ্ছে, রোধ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং তোমরা মনে রাখবে যারা অধাতব পরিবাহী রয়েছে, অধাতব পরিবাহী কোনটা, অধাতব পরিবাহীর মধ্যে রয়েছে তোমার গ্রাফাইট। অধাতব পরিবাহী যেমন রয়েছে কি বাবা, গ্রাফাইট। এদের ক্ষেত্রে ঠিক উল্টো হয়, এদের ক্ষেত্রে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু রোধ কমে যায়। অধাতব পরিবাহীর গ্রাফাইট রয়েছে, আর কিছু অর্ধ পরিবাহী রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, ওদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ দ্রুত হারে কমে। যেমন কি, যেমন হচ্ছে সিলিকন জার্মেনিয়াম। সিলিকন জার্মেনিয়ামের নাম পড়ে রাখবে, এরা হচ্ছে অর্ধ পরিবাহী। সিলিকন জার্মেনিয়াম অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর ডিভাইস, এগুলোর ব্যবহার এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে। সিলিকন হচ্ছে এসআই, জার্মেনিয়াম জিই। এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রুত হারে রোধ কমতে থাকে।
তাহলে তাপমাত্রার উপর ডিপেন্ড করছে আমাদের পরিবাহীর রোধ। পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, যারা ধাতু রয়েছে কপার বলো অ্যালুমিনিয়াম বলো, এদের তাপমাত্রা বাড়লে রোধ হচ্ছে বাড়ছে, তাপমাত্রা বাড়লে রোধ হচ্ছে বাড়ছে। আর যেগুলো অধাতব পরিবাহী আছে যেমন গ্রাফাইট, এই গ্রাফাইটের ক্ষেত্রে কি হচ্ছে না, গ্রাফাইট রয়েছে, কার্বন রয়েছে, এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কি হচ্ছে, কমছে। তাহলে অধাতুর ক্ষেত্রে বা অধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমছে, ধাতুর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কি হচ্ছে, বাড়ছে। আর যেগুলো সেমিকন্ডাক্টর, সিলিকন, জার্মেনিয়াম, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রুত হারে রোধ কমছে, দ্রুত হারে কি হচ্ছে, রোধ কমছে। পিকচার এখানে দেওয়া আছে, দেখে নাও। তাহলে উত্তর আমার এখানে কি হচ্ছে না, ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধ বাড়লে, তাপমাত্রা বাড়লে রোধ হচ্ছে বাড়ছে। আরেকটা ফর্মুলা পড়ে রাখবে, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এটা কি ফর্মুলা দাদা, এটা হচ্ছে রোধের ফর্মুলা। রোধের ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্কের সঙ্গে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি রোধাঙ্ক বেড়ে যায় তাহলে পরে আর বাড়বে। আর রোধাঙ্ক হচ্ছে বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন হয়, তামার ক্ষেত্রে আলাদা, লোহার ক্ষেত্রে আলাদা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আলাদা হয়। আর এলের সঙ্গে কি হচ্ছে, এলের সঙ্গে রোধ হচ্ছে তোমার সমানুপাতিক সম্পর্কযুক্ত, মানে দৈর্ঘ্য বাড়লে, দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে রোধ হচ্ছে বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। আর এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে আর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেড়ে যায় রোধ কমে যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে যায় রোধ হচ্ছে বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক পড়ে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই, এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে বললাম, এই সমস্ত কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে। আমি তো একটা কোশ্চেনের পিছনে থাকা কনসেপ্ট বলছি, কিন্তু তোমাকে যদি পুরো চ্যাপ্টার পড়তে হয়, ডিটেলসে পড়তে হয়, যেমন এই যে তড়িতে একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে রোধ, বা তার আগের কোশ্চেন দেখলাম রাসায়নিক বিক্রিয়া, তার আগের আমরা কোশ্চেন দেখলাম কি স্ত্রী জননতন্ত্র, জনন থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে এই পার্টগুলো তোমাকে ভালো করে পড়তে গেলে ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। এবং যদি তুমি চাও যে স্যার আমি সায়েন্স পড়বো, আপনার কাছ থেকে পড়বো, তাহলে তোমাকে যেতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ ইও স্টাডি অ্যাপের মধ্যে আমার কোর্স রয়েছে জেনারেল সায়েন্স থেকে শুরু করে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন থেকে, এসএসসি ফাউন্ডেশন থেকে, আমাদের পুলিশ ফাউন্ডেশন থেকে, প্রত্যেকটা জায়গায় যা যা কোর্স আছে, যেখানে যেখানে সায়েন্স আছে, সেখানে প্রত্যেকটা জায়গায় সায়েন্স আমি তোমাকে পড়াবো। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো যে যেখানে তুমি সায়েন্স পড়ো না কেন, একবার যদি আমার কাছ থেকে সায়েন্স পড়ে নাও, তাহলে অল ইন্ডিয়াতে যে কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে বাবা, একটাও আটকাবে না। একবার তোমাকে সায়েন্স কষ্ট সৃষ্টি করে পড়ে নিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো, 7 থেকে 8 মাস সময় দেবে, 7 থেকে 8 মাস পরে তুমি একেবারে চাবুক তৈরি হয়ে বেরোবে। তাহলে তুমি যুক্ত হতে পারো এই সমস্ত কোর্সে, বা জেনারেল সায়েন্সের কোর্সে, বা যে কোনো কোর্সের মধ্যে যেখানে সায়েন্স রয়েছে, সেখানে সায়েন্স তোমাকে আমি পড়াবো। বাদ বাকি অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্ট পড়াবেন। যেমন রেলের ক্ষেত্রে তোমার বাদ বাকি সাবজেক্ট যেমন ম্যাথ, রিজনিং, তোমার বাদ বাকি পলিটি, ইকোনমিক্স আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তোমরা জানো। এছাড়া রয়েছে আমাদের এখন রিসেন্ট শুরু হয়েছে এসএসসি জিডি ব্যাচ। এসএসসি জিডি ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এখানে 6 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, তো এখনও তোমরা যুক্ত হতে পারো, শুরু থেকে তোমরা শুরু করতে পারো। প্রচুর ছেলেপিলে এখানে চাকরি পেয়েছে, তো তোমরাও যদি ভালো করে প্রিপারেশন করো, 1 বছরের মধ্যে কিন্তু 2027-এর মধ্যে কিন্তু তোমরা চাকরি পেয়ে যেতে পারো। দেখবে সুজন স্যারের সঙ্গে অনেকে ভিডিও করেছে যারা চাকরি বাকরি পেয়েছে, জয়েনিং লেটার নিয়েছে, তোমরাও কিন্তু জয়েনিং লেটার 1 বছরের মধ্যে হাতে পেয়ে যেতে পারো। ভালো করে প্রিপারেশন করো, শুধু এসএসসি জিডি নয়, তোমরা রেলের পরীক্ষা দিচ্ছ, যারা রেলের প্রিপারেশন করো ভালো করে, রেলে প্রচুর ছেলেপিলে চাকরি পেয়েছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমাদের 02 প্রো আছে, যারা তোমরা ভাবছো যে স্যার আমরা সব পরীক্ষা দেবো, আমরা রেলের পরীক্ষা দেবো, আমরা এসএসসির পরীক্ষা দেবো, তার জন্য কম্বো ব্যাচ রয়েছে আমাদের, কম্বো ব্যাচও কিন্তু তুমি জয়েন করতে পারো। চলে এসো, কী কী সুযোগ সুবিধা পাবে একবার এখান থেকে দেখে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। ইউরো স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। চলে আসো নেক্সট কোশ্চেন। স্যার আরআরবি গ্রুপ ডি 27/11/2025 আসা প্রশ্ন বলেছে, একটি লেন্স দ্বারা উৎপন্ন বিবর্ধন বস্তুর দূরত্ব বলেছে ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি সাথে কোন সূত্রের মধ্যে সম্পর্ক রয়েছে। কোশ্চেন দেখলেই বেশিরভাগ ছেলেপুলে এই কোশ্চেনকে স্কিপ করে দেবে। পরীক্ষা হলে যখন যাবে, সিবিটি যখন কম্পিউটার বেস টেস্ট দেবে, তখন যখনই তুমি এরকম দেখবে লেন্সের চিত্র ভি ইউ, কি বাবা এগুলো কি, তুমি স্কিপ করে দিয়ে নেক্সট কোশ্চেনে আয় বাবা, নেক্সট কোশ্চেনে চলে যাবে। কিন্তু একটা নাম্বার তোমার এখান থেকে মিস হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। যদি ভালো করে প্রিপারেশন না করো, এই কোশ্চেনগুলো তুমি পারবে না। একদম জলের দরে ফলের রস। দেখো কিছুই নেই কোশ্চেনের মধ্যে। স্যার এই যে দর্পণ, এই যে আমাদের লেন্স রয়েছে, এই লেন্স হচ্ছে দুরকম হয়। যখন দেখবে এর মাঝখানটা মোটা, 2 সাইডটা সরু, এই লেন্সকে বলি আমরা উত্তল লেন্স। কি বলি আমরা? উত্তল লেন্স আমরা নাম দিয়ে দিই, কনভেক্স লেন্স। আর যে লেন্সের মাঝখানটা সরু, মাঝখানটা দেখো সরু রয়েছে, 2 সাইড দেখো এখানে চওড়া রয়েছে, তাকে বলছি আমরা অবতল লেন্স। কি বলছি বাবা? অবতল লেন্স। এবং লেন্সের মধ্যে দিয়ে যখন বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে বস্তু রয়েছে, এই সাইডে বস্তু থাকবে, এই সাইডে বস্তু থাকবে, আলোকরশ্মি যাবে এবং তার প্রতিবিম্ব তৈরি হবে এই সাইডে। ঠিক আছে, এই সাইডে প্রতিবিম্ব তৈরি হবে, উপরে বা নিচে হতে পারে, বা কিছু ক্ষেত্রে দেখবো আমরা সেম সাইডেও প্রতিবিম্ব তৈরি হচ্ছে।
আর যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে পারে বস্তুর দূরত্বকে আমরা নাম দেব, বস্তুর দূরত্বকে আমরা নাম দেব কি বাবা? বস্তুর দূরত্ব মানে এই লেন্স থেকে যেখানে বস্তু রয়েছে তার দূরত্ব হচ্ছে ইউ, ইউ নাম দেব। আর যেখানে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্ব দূরত্বকে আমরা নাম দেব, প্রতিবিম্ব দূরত্বকে আমরা নাম দিয়ে দেবো কি বাবা? না ভি। যদি যদি এই 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 লেন্স রয়েছে, লেন্সের এই সাইডে বস্তু থাকবে, তাই তো? তাহলে এই সাইডে যদি বস্তু থাকে আমরা গ্রাফের নিয়ম অনুযায়ী কি জানি? গ্রাফের নিয়ম অনুযায়ী জানি যে এই সাইডে থাকলে পারে তখন এক্স এর নেগেটিভ দিক, এক্স এর নেগেটিভ দিক মানে ইউ এর ভ্যালু হচ্ছে সবসময় নেগেটিভে আসবে, ইউ এর ভ্যালু সবসময় নেগেটিভে, কারণ বস্তু সবসময় এই সাইডে থাকবে। আর প্রতিবিম্ব, যদি প্রতিবিম্ব এই সাইডে তৈরি হচ্ছে, ওপরে হোক বা নিচে হোক, এই সাইডে তৈরি হচ্ছে, তাহলে ভি এর ভ্যালু, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, তাহলে ভি এর ভ্যালু হবে পজিটিভ যদি এই সাইডে থাকে। আর যদি প্রতিবিম্ব একই দিকে থাকে, ইউ এর দিকে থাকে, বিপরীত দিকে থাকে, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, তখন ভি এর ভ্যালু হয়ে যাবে মাইনাস। সে তো স্যার বুঝলাম, ইউ ভি এর ভ্যালু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু বিবর্ধন কি? দেখো বিবর্ধন মানে হচ্ছে ওপরে হচ্ছে ভি, ওপরে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, নিচে হচ্ছে বস্তুর দূরত্ব, তাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এটাকে আমরা বলছি এম, মানে রৈখিক বিবর্ধন। তাহলে উত্তর আমার কি হবে? উত্তর হয়ে যাবে এখানে ভি বাই ইউ, অপশন নাম্বার সি, ভি বাই ইউ দেওয়া আছে রৈখিক বিবর্ধনের মান। এবার দেখো এখানে লেখা আছে পুরো ডিটেলসে, তুমি এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো যে বস্তুর দূরত্ব ইউকে সবসময় মাইনাস ধরা হয়, কারণ এ সবসময় বাম দিকে থাকে, এবং প্রতিবিম্বের দূরত্ব যদি উল্টো দিকে হয় তাহলে কি হবে? পজিটিভ। আর যদি সেম দিকে হয় তাহলে কি হচ্ছে? যদি উল্টো দিকে হচ্ছে, বস্তু সবসময় এই দিকে থাকবে, উল্টো দিকে হলে কি হচ্ছে? উল্টো দিকে হচ্ছে হলে পারে ভি এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আর যদি সেম দিকে ভি থাকে তাহলে ভি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। স্যার ভি কি? প্রতিবিম্বের দূরত্ব। ইউ কি স্যার? বস্তু দূরত্ব। ক্লিয়ার কনসেপ্ট? আশা করছি যেটুকুনি বললাম বুঝতে পারলে। আরেকবার দেখে নেবে এখানে কি করে সিম্বল চেঞ্জ করতে হয়, কোর্সের ভেতরে ডিটেলস এগুলো বলি বাবা, সময় নিয়ে পড়াই। এখানে কোশ্চেন একটা চ্যাপ্টারের তো নেই, মিক্স করে কোশ্চেন আছে, ঠিক আছে? মিক্স করে কোশ্চেন আমাকে ওই জন্য বলতে হচ্ছে অল্প অল্প কনসেপ্ট, ঠিক আছে? চলো, নিচের কোনটিতে ব্যাপন সবচেয়ে দ্রুত হবে? কোনটিতে ব্যাপন প্রক্রিয়া সবচেয়ে দ্রুত হবে? স্যার ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে বাবা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে দ্রাবগুলো ছড়িয়ে পড়া। যেমন তুমি ধূপ জ্বালিয়ে দিলে, ধূপ জ্বালিয়ে দিলে কি হবে? তার ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে পড়বে, ধোঁয়ার ঘনত্ব বেশি, সেই ঘনত্বটা চারদিকে ছড়িয়ে পড়বে। তুমি জলের ভেতর এক ফোঁটা কালি টপ করে ফেলে দিলে, তাহলে কি হবে? কালিটা জলের ভেতর চারদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়া কোন দিকে বা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে দ্রুত হয়? তরলের মধ্যে কঠিন, তরলের মধ্যে কঠিন দেবে, সেটা গুলবে, টাইম লাগবে না? তাহলে তুমি জলের ভেতর চিনি দিলে, গুলতে টাইম লাগবে, তাহলে এটা টাইম লাগছে, হবে না। গ্যাসের ভেতর তরল, গ্যাসের ভেতর তরলকে তুমি যখন দেবে তখন তাকে দ্রবীভূত করতে, ঘনীভূত করতে টাইম লাগবে, এটাও ঠিক আছে? তো গ্যাসের ভেতর তরল, যেমন কুয়াশা, কুয়াশা, ঠিক আছে? মানে গ্যাসের ভেতরে তরলটা যাচ্ছে, সেখানে টাইম লাগছে আমার, তাহলে পরে এটা দ্রুত হচ্ছে না। স্যার কঠিনে কঠিন, কঠিনের মধ্যে কঠিনকে মেশাবে, সেখানেও তোমার টাইম লাগবে। মনে করো দুটো ধাতুকে তুমি মিশিয়ে দিচ্ছ, হ্যাঁ, সংকর ধাতু বানিয়ে দিচ্ছ, পিতল বানাচ্ছ, তাহলে পরে এখানে কপার এবং জিঙ্ক মিশিয়ে দেবে, টাইম লাগবে, ঠিক আছে? দ্রুত হবে না, তাহলে এখানেও টাইম লাগছে। কিন্তু গ্যাসের মধ্যে গ্যাস, গ্যাস রয়েছে, গ্যাসের মধ্যে গ্যাস, যেমন বায়ুর মধ্যে তুমি ধূপ ধরিয়ে দিলে, চারদিকে ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়লো, তাহলে গ্যাসের মধ্যে গ্যাসটা তুলনামূলকভাবে কম সময় লাগছে, দ্রুত হচ্ছে। তাই ব্যাপন প্রক্রিয়া দ্রুত হচ্ছে গ্যাসের মধ্যে গ্যাসে, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে চলে এসো। এই যে হ্যাঁ, মামনি কি করছে? সেন্ট, সেন্ট দিচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়লো, তুমি সেন্ট দিলে, ঠিক আছে? খুব সুন্দর সেন্ট, ঠিক আছে? একদম ঠিক আছে, চলে এসো। দেওয়া আছে এখানে কোন বিবৃতিটি এখানে সত্য? দেখো 1 নম্বর বিবৃতি দেওয়া আছে, একটি সোজা বিদ্যুৎ পরিবাহী, একটা সোজা বিদ্যুৎ পরিবাহী তারের চারপাশে তৈরি হওয়া চুম্বক বলরেখাগুলো তারের কেন্দ্র বরাবর সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করে। আর 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে এই চুম্বক বলরেখাগুলোর অভিমুখ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করে নির্দেশ করা যায়, নির্ণয় করা যায়। দেখো কোশ্চেন পড়ে ছেলেপিলে ঘাবড়ে যাবে, পরীক্ষা হলে এত বড় কোশ্চেন দেখবে, বলে ভাই স্কিপ কর, ছেড়ে দে মাকে দেবাছি, কিন্তু একদম সোজা। কি বলেছে প্রথম অপশানে? প্রথম অপশান দেখে নাও, বলেছে যে কোনো একটা বিদ্যুৎ পরিবাহী তার, তার যাচ্ছে, ঠিক আছে? তারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যখন যাচ্ছে, যেখান দিয়ে তড়িৎ যাবে তার চারপাশে চুম্বক তৈরি হবে, চুম্বক। তাহলে এখানে চুম্বক যদি হয়, এখানে চুম্বক বলরেখা তৈরি হবে, তাহলে চারপাশে বৃত্তাকার ভাবে, কুণ্ডলিকিত ভাবে, সমকেন্দ্রিক ভাবে একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি হবে, যেটা চুম্বক বলরেখা আমরা নাম দিই। তাহলে 1 নম্বর অপশন বলেছে যে কেন্দ্র বরাবর সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করবে চুম্বক বলরেখাগুলো, এটা ঠিক বলেছে,
ঠিক বলেছে, অপশন এ ঠিক বলেছে। অপশন 2 বলেছে চুম্বক বলরেখার অভিমুখ ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করে কাজ করবে। দেখো বাবা, যখন তড়িৎ পরিবাহী তার দিয়ে এখানে কারেন্ট যাবে, ঠিক আছে, আর চারদিকে কি আছে, এদিকে চুম্বক রয়েছে, এটা চুম্বক বলরেখা নির্দেশ করছে। এরকম ভাবে তুমি তারকে ধরলে তাহলে তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর কি হচ্ছে, তড়িৎ যাবে, আর তোমার বাদবাকি আঙুলগুলো দিয়ে কি হবে না চুম্বক বলরেখা নির্দেশ করবে। এটাকে বলা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, এগুলো পুরো তড়িৎ চুম্বক চ্যাপ্টারের মধ্যে রয়েছে। যারা স্টুডেন্ট রয়েছে আমার এখানে তারা জানে, কোর্সের ভেতরে আমি এগুলো পুরো ডিটেলসে কনসেপ্ট সহকারে পড়াই। জলের দরে ফলের রস করে দিই, জলের দরে ফলের রস লাগবে, তাহলে উত্তর এখানে কি হচ্ছে, উত্তর এখানে দুটোই আমার ঠিক হচ্ছে। কাহা গয়া, এই যে দুটোই ঠিক হচ্ছে, অপশন 1 আর 2 উভয়ই হচ্ছে সঠিক। ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন দিচ্ছে, কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে এবং আপডেট লেভেলের প্রশ্ন এগুলোকে বলে। আপডেট লেভেলের প্রশ্ন এখন শুধু নর্মাল পড়ে গেলে হবে না, তরল ধাতুর নাম কি এখন শুধু পড়ে গেলে হবে না, বলো নিচের কোনটি খাদ্য লবণের সংকেত, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিলেও খুব কম দেবে। কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু তোমাকে সিলেকশন পাওয়াতে সাহায্য করবে, কারণ তোমাকে সিলেকশন পেতে হলে কনসেপচুয়াল প্রশ্ন পড়তে হবে। 25টা প্রশ্ন থাকবে মনে করো গ্রুপ ডিতে, সায়েন্স থেকে 25টা প্রশ্ন থাকবে। এই 25টা প্রশ্নের মধ্যে তুমি দেখবে যে 15টা প্রশ্ন হয়তো তোমাকে সোজা বা মডারেট লেভেলের দেবে, কিন্তু 10টা প্রশ্ন তোমার এই কনসেপচুয়াল লেভেল থেকে থাকবে, এবং এই কোশ্চেনগুলো যারা অ্যান্সার করবে তারাই কিন্তু সিলেকশনের দিকে এগিয়ে যাবে। তো চলে এসো, ঘাবড়ালে হবে না, আমাকে এই কোশ্চেনগুলো করতে হবে। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়াশোনা করো, দেখবে ঠিক হয়ে যাবে। চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে নিচের কোনটি একটি যৌগ, নিচের কোনটা একটা যৌগিক পদার্থ। মাটি কোনো যৌগিক পদার্থ নয়, মাটি হচ্ছে একটা মিশ্র পদার্থ, তাহলে অপশন বাদ। স্যার লেবুর রস হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে, একটা জৈব অ্যাসিড, তাহলে যৌগ এর মধ্যে তার সঙ্গে সঙ্গে অনেক অ্যাসিড মানে অনেক পদার্থ মিশে রয়েছে, জৈব যৌগ, ঠিক আছে। এটা একটা লবণ, লবণ বলেছে, লবণ হচ্ছে একটা যৌগ, NaCl হচ্ছে খাদ্য লবণের নাম, বায়ু হচ্ছে মিশ্র পদার্থ, হবে না, তাহলে অপশন সি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে মটর গাছের অন্যান্য গাছের ওপর, ঠিক আছে, বেয়ে ওঠার জন্য কোনটা ব্যবহার করে। আমরা জানি মটর গাছ অনেক সময় দেখি অন্যান্য গাছের ওপরে চলে যায়, ঠিক আছে, উঠে পড়ে, ঠিক আছে, বা দেখবে কুমড়ো গাছ বা লাউ গাছ তোমরা দেখবে এরকমভাবে আকর্ষ তৈরি হয়, এই আকর্ষর মাধ্যমে ওরা পেঁচিয়ে কি করে উঠে যায়, ঠিক আছে। তাহলে এদের আকর্ষ বা আকর্ষী রয়েছে, যাদের সাহায্যে অন্য গাছে এরা উঠে পড়ে, ঠিক আছে। আর এই মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে মেন্ডেল, এটাও তোমরা পড়ে রাখবে। এই মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, সেটাও তোমরা জেনে রাখবে। এবং মেন্ডেল যে মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন, তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন, 7 জোড়া, ঠিক আছে, 7 পাকে বাঁধা। চলে এসো নেক্সট কোশ্চেন। দেয়া আছে নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত কথা যখনই তুমি দেখবে আর হাইড্রোকার্বন দেখলে তুমি ভাববে হাইড্রোজেন কার্বন, তাহলে দুটো জিনিস থাকবে, হাইড্রোকার্বনে হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে। আর অসম্পৃক্ত কথা মানে হচ্ছে কার্বন দ্বিবন্ধন হবে, না হলে ত্রিবন্ধন হবে। কার্বন যদি এক বন্ধন হয় তাহলে সম্পৃক্ত, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে অসম্পৃক্ত। তাহলে এখানে দেওয়া আছে মিথেন, ইথেন, ঠিক আছে, আচ্ছা মিথেন, বিউটেন, প্রোপেন, যেগুলো লাস্টে এন আছে, ঠিক আছে, মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সব হচ্ছে সম্পৃক্ত, মনে রাখবে, এগুলোর মধ্যে কার্বন এক বন্ধন আছে। আর এখানে দেওয়া আছে ইথিন, এই ইথিনকে ইথিলিনও বলা হয়, ইথিলিন, এর মধ্যে কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কি আছে বাবা, দ্বিবন্ধন আছে, দেখো লেখা আছে কার্বন দ্বিবন্ধন, এবং এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এর সংকেত কি হচ্ছে তাহলে, কার্বন দুটো আছে C2, আর এইচ কটা আছে, দুটো 4টে আছে, H4, C2H4। দেখো এখানে HCC এই কোণের মান কত, HCC এই কোণের মান হচ্ছে 121.3 ডিগ্রি। তাহলে HCC বা CCH এরকমও বলে, CCH বা HCC এই কোণের মান হচ্ছে 121.3 ডিগ্রি, মনে রাখবে। আর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে HC বা CH, বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 108.7 PM মানে হচ্ছে তোমার পিকোমিটার, 10⁻⁻12 মিটারে হচ্ছে 1 পিকোমিটার। আর সিসি বন্ধন দৈর্ঘ্যের মান 133.9 পিকোমিটার, এটা তোমরা মনে রাখতে পারো, পরীক্ষায় দিতে পারে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার উচ্চ চাপে গ্যাসের তরলীকরণ, উচ্চ চাপ দিলে গ্যাস তরলে পরিণত হয়, আমরা জানি, নিচের কোনটির মাধ্যমে সেরা ব্যাখ্যা করা যায়। মানে উচ্চ চাপে বা চাপ দিলে গ্যাস তরলে পরিণত হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, গ্যাসের অণুগুলোর আকার বড় হয়ে যায়,
গ্যাসের অণুগুলোর আকার যদি বড় হয়ে যায় তাহলে কি সেটা তরল হবে? না দাদা, হবে না। ঠিক আছে, কেন? তার কারণ ছবি দেখো যে গ্যাসীয় পদার্থের অণুগুলো কি হয়? দূরে দূরে থাকে। তরলের ক্ষেত্রে একটু কাছাকাছি থাকে, কঠিনের ক্ষেত্রে আরও কাছে থাকে। তাহলে তিনটে অবস্থা আমরা পড়েছি, গ্যাস, লিকুইড এবং হচ্ছে সলিড। এছাড়াও আরেকটা পদার্থ আছে প্লাজমা, সেটা আমরা বলছি। তার আগে দেখে নিই কোশ্চেনের উত্তর কি হবে। গ্যাসের অণুগুলোর আকার বড় হয়ে যায়, হবে না। উচ্চ চাপে অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান কমিয়ে দেয় এবং তরলীভূত করে, একদম ঠিক উত্তর। যখন চাপ দিই আমরা তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসলে পারে সেগুলোকে ঘনীভূত করে দিচ্ছে, তরলে রূপান্তর করে দিচ্ছে এবং কাছাকাছি চলে এসে এরা তরলে রূপান্তর হয়ে যাচ্ছে উচ্চ চাপে। ঠিক আছে, এর সঙ্গে আরও যদি আমরা চাপ বাড়িয়ে দিই তখন সেটা কঠিনে পরিণত হয়ে যাবে, আরও কাছে চলে আসবে, কঠিনে পরিণত হয়ে যাবে। এবং যখন টেম্পারেচার আমরা খুব বাড়িয়ে দেব টেম্পারেচারকে, তখন গ্যাসের অণুগুলো বা কঠিনের অণুগুলো বা তরলের অণুগুলো আরেকটা অবস্থায় চলে যাবে। আরেকটা অবস্থা সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। এই প্লাজমা অবস্থায় এরা সব কিছু আয়নিত অবস্থায় থাকবে, আয়নিত অবস্থায়। এটাকে বলা হচ্ছে বর্তমানে চতুর্থ অবস্থা। পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তার সঙ্গে এখন একটা চতুর্থ অবস্থা রয়েছে, প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা হচ্ছে চতুর্থ অবস্থা। এটা ব্যাখ্যা করেছেন বোস আইনস্টাইন তত্ত্ব। ঠিক আছে, হ্যাঁ, আমাদের সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন তত্ত্ব তিনি এবং আইনস্টাইন মিলিয়ে তৈরি করেছিলেন বোস আইনস্টাইন কণা, বোসন কণাও বলা হয়, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিচের কোনটি শুধুমাত্র একটি জনিত্র বা প্যারেন্ট এবং গ্যামেট ছাড়া জননকে বর্ণনা করে? মানে জনিত্র এবং গ্যামেট ছাড়াই জনন করছে। কে করছে? না অ্যামিবা করছে। অ্যামিবার ক্ষেত্রে কি হয়? অ্যামিবার ক্ষেত্রে এখানে কোনো গ্যামেট উৎপন্ন হয় না, কোনো গ্যামেট উৎপন্ন হচ্ছে না, সরাসরি একটা কোষ। অ্যামিবা এককোষী প্রাণী, সরাসরি একটা কোষ ভাগ হয়ে এরকমভাবে দুটো কোষ তৈরি করছে, এদের নিউক্লিয়াস ভাগ হয়ে যাচ্ছে, এদের সাইটোপ্লাজম ভাগ হয়ে যাচ্ছে। একে আমরা বলি বিভাজন পদ্ধতি। এবং একটা অ্যামিবা থেকে দুটো তৈরি হচ্ছে বলে দ্বিবিভাজন পদ্ধতি। আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম, তার ক্ষেত্রে হয় বাবা বহু বিভাজন পদ্ধতি। একটা প্লাজমোডিয়াম ভেঙে অনেক কটা কোষ তৈরি করছে, ওটা হচ্ছে বহু বিভাজন পদ্ধতি। এছাড়া দেখে নাও ব্যাঙের নিষেক পদ্ধতি। ব্যাঙের ক্ষেত্রে কি হয়? ব্যাঙেরা ডিম পারে, সেই ডিমের মধ্যে ডিম্বাণু রয়েছে, তাই তো? তাহলে সেই ডিম্বাণুর মধ্যে কি রয়েছে? না মহিলা ব্যাঙেরা ডিম পারছে, ডিম্বাণু রয়েছে। আর পুরুষ ব্যাঙেরা কি আসে? বাইরে থেকে এসে তার মধ্যে শুক্রাণু নিঃসরণ করে দেয়, তরল পদার্থ শুক্রাণু নিঃসরণ করে। তাহলে সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে এগুলো এমব্রায়ো, ভ্রূণ তৈরি হয়ে যায়, জাইগোট তৈরি হয়ে যায়। মানে এরা বাইরে বহির্নিষেক করছে, অন্তর্নিষেক না, বাইরে করছে, বহির্নিষেক করছে। এবং মাছেদের ক্ষেত্রে হয়, মাছেরা ডিম পারে এবং তারপরে কি হয় না পুরুষ মাছেরা এসে ওখানে শুক্রাণু নিঃসরণ করে, তাহলে বহির্নিষেক হচ্ছে, বাইরে নিষেক হচ্ছে। আর যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে মানুষ সহ সবার ক্ষেত্রে হয় অন্তর্নিষেক পদ্ধতি। ঠিক আছে, অন্তর্নিষেক পদ্ধতি হয়, মহিলারা ডিম্বাণু নিঃসরণ করে এবং পুরুষরা হচ্ছে শুক্রাণু নিঃসরণ করছে। সেই বললাম ফ্যালোপিয়ান টিউব প্রথম কোশ্চেনে। তাহলে ডিম্বাণু নিঃসরণ হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসবে, শুক্রাণু যাবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, সেখানে জাইগোট তৈরি হবে এবং জরায়ুর মধ্যে সে এমব্রায়ো তৈরি হবে। চলে এসো, তাহলে পেয়ে গেলাম এটা। এবং সপুষ্পক উদ্ভিদদের ক্ষেত্রে কি ঘটে? সপুষ্পক উদ্ভিদদের ক্ষেত্রে আমরা জানি এখানে রয়েছে আমাদের স্ত্রী স্তবক রয়েছে, স্ত্রী স্তবকের মধ্যে নিচে রয়েছে গর্ভাশয়, ওপরে রয়েছে গর্ভমুণ্ডু। সেই গর্ভমুণ্ডের মধ্যে কি হচ্ছে না বাদ বাকি এই যে এখানে পুংস্তবক রয়েছে, পুংস্তবক থেকে পরাগধানী, পরাগরেণু, সেই পরাগরেণু চলে আসছে, পরাগরেণু চলে এসে এখানে মিলন ঘটছে এবং সেখানেও তার নিষেক ঘটছে এবং সেখান থেকে আস্তে আস্তে ফুল থেকে ফল তৈরি হচ্ছে, বীজ তৈরি হচ্ছে এবং সেখান থেকে আস্তে আস্তে গাছ হচ্ছে, চারা গাছ তৈরি হয়ে যাচ্ছে। এগুলো একটু পড়ে রাখবে। চলো বাবা, ঠিক আছে, এখানে সময় কম, একটু স্পিডে বলছি, কনসেপ্টগুলো একটুখানি মনে রাখবে। একটি জাহাজ জলে ভাসে, তার কারণ কি? একটা জাহাজ জলে ভেসে যায়, একটা লোহার টুকরো কিন্তু জলে ডুবে যাচ্ছে, এত বড় জাহাজ জলে ভাসছে কি করে? তার কারণ যখন কোনো বস্তুকে কোনো তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করবে তখন নিচের দিকে একটা বল কাজ করবে। ঠিক আছে, নিচের দিক থেকে তরলটা বা গ্যাসটা একটা বল দেবে ওপরে। ঠিক আছে, এই বলটাকে বলি আমরা প্লবতা বল, বায়োনেন্সি ফোর্স। ঠিক আছে, এই প্লবতা বলটা যদি বস্তুটা যখন জলের ভেতর নামবে তখন একটা জলকেও অপসারণ করবে। সেই জলকে যে অপসারণ করছে তার সঙ্গে ওর কিছুটা ওজন হ্রাস পেয়ে যাবে, সেই ওজন হ্রাসের সঙ্গে সমান হবে। তাহলে এই যে বস্তুটার ওজনটা যে হ্রাস পেলো সেইটা, ঠিক আছে, আর যে ওজনটা রয়েছে এখানে তার সঙ্গে সঙ্গে যদি এই প্লবতা বলটা সমান হয়ে যায় তাহলে বস্তুটার যে ওজনটা বা নিচের দিকে যে বলটা দিচ্ছে, আপাত ওজন হ্রাস করার পরে যে বলটা দিচ্ছে সেই বলটা আর নিচের দিকে যে প্লবতা বল সেটা যখন সমান হয়ে যাচ্ছে তখন ওকে ভাসিয়ে রেখে দিচ্ছে। আর যদি প্লবতা বল কম হয়ে যায় তাহলে বস্তু ওজন বেশি হয়ে যায়, তখন ডুবে যাবে। আর যদি প্লবতা বল বেশি হয়ে যাচ্ছে, বস্তুর ওজন কম হয়ে যাচ্ছে, তাহলে ওকে ভাসিয়ে রেখে দেবে। যেরকমভাবে ফুটবল জলে দিলে পারে ফুটবল পুরো ওপরে ভাসে, কিন্তু এবারটা ওপরে ভাসে না, একটু ডুবে ভাসে। তার কারণ এখানে প্লবতা বল আর এর ওজনটা সমান রাখা হয়। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর কি হবে? অপশন এ বলেছে বায়ুমণ্ডলীয় চাপ জাহাজটাকে ধরে রাখে।
বায়ুমণ্ডলীয় চাপ জাহাজকে ধরে রাখে না। বায়ুমণ্ডলীয় চাপ জাহাজকে কি করে ধরে রাখবে বাবা? ঠিক আছে, অপশন এ ভুল। অপশন বি বলেছে জাহাজ দ্বারা অপসারিত জলের ওজন জাহাজের ওজনের সমান হয়। একদম, জাহাজ দ্বারা যে অপসারিত জলটা বললাম, যে অপসারিত জলকে করছে, সেই পরিমাণ ওজন যদি জাহাজের ওজনের সঙ্গে সমান হয় তাহলেই প্লবতা বল আর এই বস্তুর যে ওজন বা জাহাজের যে ওজন সেটা সমান হয়ে যাবে, সে তাকে ভাসিয়ে রাখবে বা ডুবিয়ে ডুবিয়ে ভাসিয়ে রাখবে। তাহলে অপশন বি এখানে আমার সঠিক উত্তর, অপশন বি আমার এখানে হয়ে গেল সঠিক। ঠিক আছে, প্লবতার কনসেপ্ট, আর্কিমিডিসের সূত্র, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এগুলোর কনসেপ্ট যদি না জানো পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে পারবে না। কোশ্চেন এখান থেকে আসছে। নেক্সট, যদি দুটি রোধকে শ্রেণী সমবায়, যদি দুটি রোধকে শ্রেণী সমবায় বা সিরিজে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধের কি পরিবর্তন ঘটে? তুল্য রোধ, দেখো যদি সিরিজে যুক্ত করা হয় দুটো রোধকে, তাহলে সিরিজে মানে এরকমভাবে যুক্ত করলে একটা রোধের শেষ প্রান্ত অন্য একটা রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এর তুল্য রোধ হচ্ছে দুটোকে যোগ করে দিলেই চলে আসে R1 প্লাস R2। তাহলে দুটো রোধ মনে করো একটা 5 একটা 6, ঠিক আছে, সাপোজ ধরলে তুমি, তাহলে এখানে একটা 5 ওহম ধরে নিলে, একটা 6 ওহম তুমি ধরে নিলে, দুটোকে যোগ করলে পারে 5 আর 6 11 ওহম হচ্ছে এদের তুল্য রোধ, 11 ওহম হচ্ছে এদের তুল্য রোধ। ঠিক আছে, হয়ে যাচ্ছে R = 11 ওহম। তার মানে যদি আমি সিরিজে যোগ করি তাহলে তুল্য রোধটা হচ্ছে তোমার রোধ দুটোর থেকে বড় হয়। কিন্তু যদি সমান্তরালে যোগ করি তাহলে মনে রাখবে, যদি সমান্তরালে যোগ করতাম এটাকে আমরা, তাহলে একটা রোধ ওপরে থাকতো আর একটা রোধ নিচে থাকতো। ঠিক আছে, এবং প্রত্যেকের প্রথম প্রান্ত যোগ হতো, প্রত্যেকের শেষ প্রান্ত যোগ হয়ে যেত। এটাকে R1 নাম দিলে, এটাকে R2 নাম দিলে, ফর্মুলা হতো 1/R = 1/R1 প্লাস 1/R2। এবং তখন যদি তুমি যোগ করতে 5 ওহম আর 6 ওহম, তাহলে 1/5 আর 1/6 আসতো, এবং তুমি 5 আর 6 লসাগু করে দিতে 30 আসতো, ওপরে 6 প্লাস 5 11/30 আসতো। তুমি এটাকে উল্টে দিলে আর এর মান ওপরে 30 নিচে 11 পেয়ে যেতে, ভাগ করলে 2 পয়েন্ট সামথিং পেতে। তার মানে 2 পয়েন্ট সামথিং মানে ছোট রোধটার থেকেও কম পেতে। 5 একটা 6 একটা ছিল, 5-এর থেকেও কম হতো। তাহলে সমান্তরালে যোগ করলে তুল্য রোধটা ছোট বা ক্ষুদ্রতম রোধের থেকেও কম হয়, আর শ্রেণীতে যোগ করলে তুল্য রোধটা বৃহত্তম রোধটার থেকেও বেশি হয়। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর হচ্ছে তুল্য রোধের মানের কি পরিবর্তন হবে? এটি কমে যাবে না, এটি একই থাকবে না, এটি বৃদ্ধি পাবে। তাহলে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধটা বৃদ্ধি পায়, আর সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কিন্তু কমে যায়, ক্ষুদ্রতম থেকেও কমে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার, নিচের কোন বিক্রিয়ায় দুটি যৌগ মিলিত হয়ে একটি নতুন যৌগ তৈরি করে? দুটো যৌগ মিলিত হয়ে একটা যৌগ তৈরি করে। দেখো ভালো করে পড়বে কোশ্চেনটা, কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। দুটো যৌগ বলেছে মিলিত হয়ে নতুন যৌগ তৈরি করে। যৌগ মানে যেখানে একাধিক, যেখানে দুই বা ততোধিক, ঠিক আছে, একের বেশি মৌলিক পদার্থ যোগ হয়ে থাকবে, তাকে আমরা যৌগিক পদার্থ বলি বা যৌগ বলি। যেমন এখানে দেখো কার্বন অক্সিজেন, কার্বন এখানে আছে, কার্বন যৌগিক পদার্থ না, কার্বন হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল। যেমন অক্সিজেন মৌল, ঠিক আছে, এগুলো হচ্ছে মৌল, কিন্তু এটা হচ্ছে যৌগ। CO2 কার্বন অক্সিজেন আছে, এটা হচ্ছে যৌগ। তাহলে এখানে দুটো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ তৈরি করেছে, দুটো মৌলিক পদার্থ মিলে, দুটো মৌল মিলে একটা যৌগ তৈরি করেছে, কিন্তু বলেছে ওরা দুটো যৌগ। তাহলে এটা আমার হবে না, অপশন এ কাটা। অপশন পরেরটা বলেছে দেখো Na হচ্ছে মৌল, সোডিয়াম ক্লোরিন হচ্ছে মৌল, এখানে দুটো মৌলিক পদার্থ মিলে যৌগ তৈরি করেছে, এটাও আমার হবে না। এখানে বলেছে দেখো এখানে হাইড্রোজেন মৌল, এখানে ক্লোরিন হচ্ছে মৌল, তাহলে একটা যৌগিক পদার্থ তৈরি করেছে, এটাও আমার হবে না। তাহলে এখানে দেখো অপশন এতে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম একটা মৌল, অক্সিজেন একটা মৌল, মিলে তৈরি করেছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা একটা যৌগ, এটা একটা যৌগ বাবা, ঠিক আছে। আবার কার্বন ডাইঅক্সাইড বললাম একটা যৌগ, কার্বন আছে অক্সিজেন আছে যৌগ, তাহলে দুটো যৌগ মিলে দেখো একটা নতুন যৌগ তৈরি করেছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তাহলে অপশন এ আমার সঠিক উত্তর হয়ে গেল, দুটো যৌগ মিলে একটা যৌগ তৈরি করেছে। দেখেছো কেমন কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে পরীক্ষায়, তুমি যদি কনসেপ্ট না বোঝো তুমি করবে কি করে বাবা? ঠিক আছে, ভুলভাল উত্তর দিয়ে চলে আসবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেওয়া আছে এখানে, বলে দিলাম এটা। পরের কোশ্চেনে চলে এসো, নিচের কোন অঙ্গগুলি স্নায়বিক কলা দ্বারা গঠিত? স্নায়বিক কলা রয়েছে কার মধ্যে? স্নায়ু রয়েছে কার মধ্যে? না ফুসফুস হৃৎপিণ্ড হবে না, হাড় পেশি হবে না, মস্তিষ্ক সুষমাকাণ্ড স্নায়ু একদম সঠিক উত্তর। আমাদের মস্তিষ্ক সুষমাকাণ্ড স্নায়ু নিয়ে তৈরি হচ্ছে আমাদের পুরো স্নায়ু কলা, স্নায়ু কলাগুলো রয়েছে কার মধ্যে? মস্তিষ্ক সুষমাকাণ্ড স্নায়ুর মধ্যে। ক্লিয়ার? চলে এসো, দেখো এই মস্তিষ্ক সুষমাকাণ্ড থেকে আমাদের পুরো সারা দেহের মধ্যে সুতো সুতো অংশ ছড়িয়ে রয়েছে পুরো স্নায়ু কলা, এবং এই স্নায়ু বা স্নায়ু কলার একক যেটা রয়েছে তার নাম হচ্ছে নিউরন। তোমরা জানো এই নিউরন সারা দেহের মধ্যে কিন্তু ছড়িয়ে রয়েছে। এ কি করে? ভৌত সমন্বয় করে, সাধন করে। ভৌত সমন্বয় মানে কি? পরিবেশের সঙ্গে আমাদের দেহের বা দেহের ভেতরের পরিবেশের সঙ্গে ভেতরের পরিবেশের ভৌত সমন্বয় করছে। গরম জিনিসে হাত দিলে তুমি হাতকে সরিয়ে নেবে, বা কাঁটায় পা পড়লে তুমি পা তুলে নেবে, মশা বসলে তুমি তার ফিলিংস পেয়ে যাবে। তাহলে এই যে আমরা সমন্বয় সাধন করছি পরিবেশের সঙ্গে দেহের,
দেহের বা দেহের ভেতরের সঙ্গে ভেতরের পরিবেশের সমন্বয় সাধন করছে। খিদে পেলো বা খিদে পেয়েছে, ঠিক আছে, হ্যাঁ, বা হচ্ছে তোমার আমরা কোথাও ব্যথা হলো, হ্যাঁ, পেটের ভেতরে ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, আমরা বুঝতে পারছি, এগুলো হচ্ছে সব স্নায়ুর কাজ। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেয়া আছে একজন রোগী তার বাম হাত নাড়াতে পারছে না, তার বাম হাত নাড়াতে পারছে না বলেছে, কিন্তু মস্তিষ্কের স্ক্যানে কোনো ক্ষতি ধরা পড়েনি, মাথা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, স্নায়ুতন্ত্রের কোন অংশটি সম্ভবত আক্রান্ত হয়েছে? স্নায়ুতন্ত্রের কোন অংশটি আক্রান্ত হয়েছে, চলো একটুখানি কনসেপ্ট জেনে নিই। দেখো, মস্তিষ্ক আর সুষমা কাণ্ড, আমাদের মাথা, আমাদের পেছনে শিরদাঁড়া, এর ভেতরে কি আছে? এর ভেতরে রয়েছে আমাদের সিএনএস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের মস্তিষ্ক, আমাদের সুষমাকাণ্ড। যদি কোনো প্রবলেম হয় সিএনএস বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাহলে মস্তিষ্কের সমস্যা হবে বা আমাদের সুষমাকাণ্ড সমস্যা হবে। যদি এই দুটো ঠিক থাকে, তার মানে আমাদের পিএনএস এর সমস্যা। পিএনএস মানে কি স্যার? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম মস্তিষ্ক সুষমাকাণ্ড বাদে সারা দেহের মধ্যে ছড়িয়ে আছে। আর মস্তিষ্ক সুষমাকাণ্ড এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে রেসপন্স পাঠায় যে দাদা আপনি এই কাজ করুন, আপনি এই কাজ করুন, সব রেসপন্সকে গ্রহণ করে আর বার্তা পাঠায় হেড অফিস। তাহলে এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যদি ঠিক থাকে, তার মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে গন্ডগোল রয়েছে। তাহলে উত্তর কি হবে আমার? উত্তর হয়ে যাবে এখানে পরিধিগত বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস সিস্টেম প্রবলেম রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে এখানে AR 40-18, এখানে দেওয়া আছে ক্যালসিয়াম 40-20। এটা ডিভাইড দেয় না, এরকমভাবে দেয়, AR মানে আর্গন 40, এখানে 18, এখানে দিয়েছে ক্যালসিয়াম, এখানে 40, এখানে 20। দেখো ওপরের নাম্বারটা সমান আছে, ওপরের নাম্বারটাকে আমরা বলি ভর সংখ্যা। কি বলি আমরা? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা এখানে সমান, এর নিচেরটাকে বলি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করি, এইটা সমান রয়েছে, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু আলাদা রয়েছে। যদি এরকম হয়, তাহলে সেই মৌলগুলোকে আমরা পরস্পরের আইসোবার বলি। কি বলি বাবা? আইসোবার বলি। এবং তোমরা মনে রাখবে, এই যে পরমাণু থেকে এর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব বার করা যায়। এই যে উপরে ভর সংখ্যা রয়েছে, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি, এটা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর নিচেরটাকে যেটা আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বলছি, জেড দিয়ে প্রকাশ করছি, এটা মানেই প্রোটন সংখ্যা, এটা মানেই ইলেকট্রন সংখ্যা। তার মানে এই যে আর্গন 40-18, এই পরমাণুটার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর জেড নাম্বার তিনটেই হচ্ছে 18, প্রোটন, ইলেকট্রন আর জেড নাম্বার। আর যদি বলি এর ভর সংখ্যা, তাহলে তো পেয়ে গেলাম 40, এবং এর যদি বলি নিউট্রন সংখ্যা, তাহলে দুটোকে বিয়োগ করতে হবে, 40 - 18 করে দিলে 22 হচ্ছে এর নিউট্রন সংখ্যা। এটা তো এইরকমভাবে আমরা বার করতে পারি। বাদ বাকি এখানে ক্যালসিয়াম দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? পটাশিয়াম দেওয়া আছে, এর নাম পটাশিয়াম, ক্যালসিয়াম। এই দুটোর ক্ষেত্রে বাড়িতে বার করে দেখবে এর ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কতগুলো করে হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেওয়া আছে রৈখিক বেগ লিনিয়ার ভেলোসিটি সম্পর্কে কোনটি সঠিক নয়, সত্য নয়। দেখো বেগ সম্পর্কে যদি জানতে হয়, একটু কনসেপ্ট তোমাদের জানতে হবে। দেখো বেগ কাকে বলে? দেখো বেগ হচ্ছে সরণ বাই সময়। বেগ মানে কি বাবা? সরণ বাই সময়। আর সরণ মানে কি? সরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট দিকে। তাই সরণ হচ্ছে তোমার নির্দিষ্ট দিকে দূরত্বকে আমরা বলছি সরণ। তাই এবার একটা ভেক্টর রাশি। তাহলে এই যে সরণ হচ্ছে ভেক্টর, সরণ হচ্ছে ভেক্টর, সময় হচ্ছে স্কেলার, সময় হচ্ছে স্কেলার, যার মান আছে কিন্তু দিক নেই, সেটা হচ্ছে স্কেলার। আর যার মান ও দিক দুটোই আছে, তাকে বলে ভেক্টর, তোমরা জানো। তাহলে এখানে ভেক্টর বাই এখানে স্কেলারকে করে দিলে আমরা বেগকে পাচ্ছি। বেগ হচ্ছে ভেক্টর, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর দিকের ওপরে কিন্তু নির্ভর করছে। এবং মনে রাখবে, যেহেতু বেগ মানে সরণ বাই সময়, তাহলে এর একক কি হবে? এর একক হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে যদি বলি, ওপরে সরণের একক সেন্টিমিটার আর নিচে সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড চলে আসবে আমার সিজিএস পদ্ধতিতে একক। এসআইতে যদি বলি, তাহলে সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড, মানে মিটার পার সেকেন্ড হয়ে যাবে এসআই পদ্ধতিতে একক। এবারে দেখো আমাকে কি দিয়েছে এখানে, আমাকে এখানে দিয়েছে এটি সরণের পরিবর্তনের হার। একদম ঠিক বলেছে, সরণ বাই সময় করলে আমরা পাচ্ছি কি বাবা? বেগ। তাহলে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। সুষম গতির জন্য রৈখিক বেগ ধ্রুবক থাকে। যদি সুষম গতি হয়, একই দিকে যাচ্ছে, সরণ একই রকম হারে বাড়ছে, তাহলে পারে সুষম গতির জন্য বেগ কিন্তু ধ্রুবক হয়। অপশন সি বলেছে রৈখিক বেগের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার নয়, একটু আগে আমরা কি দেখলাম বাবা? একটু আগে আমরা দেখলাম এখানে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হবে। মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক, এটা আমার ভুল বলেছে। অপশন ডি বলেছে রৈখিক বেগ সরণ এবং সময়ের উপর নির্ভর করে। একদম করে, সরণ বাই সময় বললামই, তাহলে এটা নির্ভর করছে। তাহলে ভুল কোনটা হয়েছে? ভুল হচ্ছে অপশন সি। তাহলে এখানে আমার সঠিক নয়,
বা ঠিক উত্তর হচ্ছে অপশান সি। মনে রাখবে, কনসেপ্ট দরকার। নেক্সট কোশ্চেনে তাহলে চলে আসো। জুলের তাপীয় সূত্র অনুযায়ী রোধ এবং সময় যদি স্থির রাখা হয় তাহলে প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে? দেখো, জুলের একটা সূত্র আছে যে যেখান দিয়ে তড়িৎ যাবে সেখানে তাপ উৎপন্ন হবে। তুমি বাল্বের ভেতর দিয়ে যখন বাল্ব আমরা জ্বালাচ্ছি, ঠিক আছে, সেখানে তড়িৎ পাঠাচ্ছি, সেখানে দেখবে হিট জেনারেট করবে। শুধু বাল্ব নয়, যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তুমি দেখবে যে সেখানে যদি আমরা সেটাকে অন করে রেখে দিই সেটা কিন্তু গরম হয়। তুমি ফ্রিজ দেখবে, তুমি এসি দেখবে, বাড়ির ভেতর যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সেগুলোকে দেখবে, ফ্যান দেখবে, প্রত্যেকটা জিনিসে যখন আমরা সেটা চালাচ্ছি, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। এটাকে বলছি আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। স্যার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তার মানে কি? এইচ হচ্ছে উৎপন্ন তাপ, তাহলে এই যে পরিবাহীতে বা যন্ত্রতে উৎপন্ন তাপটা আই স্কোয়ার, মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইলেকট্রিক কারেন্টের বর্গের সমানুপাতিক, স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তাহলে স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করে দিলে তাহলে উৎপন্ন তাপ কত গুণ হবে। যদি তুমি আইকে দ্বিগুণ করে দাও, 2i করে দাও, তার স্কোয়ার করো, তাহলে এখানে কি চলে আসবে? এখানে চলে আসবে 4i স্কোয়ার। হোল স্কোয়ার করলে কি আসবে না, 2i এর স্কোয়ার করলে 4i স্কোয়ার চলে আসবে, 4 গুণ হয়ে যাবে উৎপন্ন তাপ, তাহলে 4 গুণ হয়ে যাবে। অপশন নাম্বার সি আমার এখানে সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে, উদ্ভিদদের অঙ্গজ জনন, উদ্ভিদরা যে অঙ্গজ জনন করে, অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার করে, এর জন্য কোন কৌশলটা ব্যবহার করা হচ্ছে নিচের অপশনের মধ্যে? বলেছে বীজের বিস্তার, কলম করা বা শাখা কলম হবে এটা, পরাগায়ন নাকি নিষেক। কোন উত্তরটা এখানে ঠিক উত্তর হবে কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে। এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে দেবে। এবং গ্রুপ ডি এনটিপিসি, এই যে রিসেন্ট পরীক্ষাগুলো হয়ে গেল, হ্যাঁ, এএলপি পরীক্ষা হয়ে গেল, টেকনিশিয়ান পরীক্ষা হয়ে গেল, এই সমস্ত পরীক্ষার কোশ্চেন এবং তার অ্যানালিসিস, তার কনসেপ্ট যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, স্যার এরকম ক্লাস চাই, তাহলে এরকম ক্লাস অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।